তুই আমার ঘরে কি করছিস? আমার সেই চিরচেনা চমৎকার কণ্ঠটা শুনে আমি চট করেই পিছু ফিরে তাকালাম। ভাইয়া টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে। হয়তো চোখ মুখের লাল আভাটা দূর করার জন্যই চোখে মুখে পানি দিয়েছে। আমার হাতে নিজের ডায়েরিটা দেখে চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে উঠল, তুই জানিস না কারো অনুমতি ছাড়া তার ডায়েরিতে হাত দিতে নেই? মিনিমাম এই কমন সেন্সটুকুও তোর নেই? ভাইয়া আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি তার কথা শোনার মতো অবস্থায় নেই। নিজের অজান্তেই হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে ভাইয়া বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আজ এত সুখ সুখ কেন লাগছে আমার, যেন পৃথিবীর সব সুখ এসে এই বুকে বাসা বেঁধেছে, আর আমি এই বুকের একমাত্র অধিকারিণী। সত্যি আমি খুব ভাগ্যবতী। এমন ভালোবাসার মানুষ কজনই বা পায়। ভাইয়া হয়তো আমার এমন কাজে বুদ্ধিহীন হয়ে গেছে, হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। এতটা সুখের মাঝেও আমি অনুভব করলাম ভাইয়া ধীরে ধীরে তার হাত তুলছে, হয়তো আমায় নিজের সাথে আরো গভীরে জড়িয়ে নেওয়ার জন্য। তাই আমি আরো শক্তভাবে তার বুকে মাথা গুজে দিলাম। এমন সময় বড় মা কণ্ঠে কানে ভেসে এলো। বড়মার ডাক শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে, যেন এখনো তার ঘোর কাটেনি। কিছুক্ষণের মধ্যেই বড় মা ঘরের ভেতরে ঢুকল। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে দেখেই বড় মা কথা বলা থামিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি, আর ভাবছি বড় মা যদি জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি তাহলে কি উত্তর দেব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বড় মা আমাকে এড়িয়ে আরমান ভাইয়ের দিকে তাকালো। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা বেরোবো। এবার মনে হয় ভাইয়ার ধ্যান ভাঙল। হালকা কেশে বলে উঠল, কোথায় যাওয়ার কথা বলছো? সেটা না হয় গেলেই দেখতে পাবি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, সময় নেই। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে তোর কোনো মতামত নিতে আসিনি, তোকে বলতে এসে। তুই যাচ্ছিস মানে যাচ্ছিস, আর কোনো কথা শুনতে চাই না আমি। বলেই বড় মা ঘর থেকে বেরিয়ে যেতে ভাইয়া পা দিয়ে খুব জোরে বেডে লাথি মেরে চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। আর আমি এই শব্দে আমি কেঁপে উঠলাম। বুঝলাম না বড়মা বাইরে যেতে বলেছে তা নিয়ে এত রাগ করার কি আছে? সামান্য বাইরেই তো যেতে হবে। সেই সব যাক, আমি এবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলাম। রাগের মাথায় আবার আমাকেই না মেরে বসে। রাত ৮টা, বসার ঘরে বসে সবাই মিলে একসাথে জবার সিরিয়াল দেখছি। দেখতে দেখতে বিরক্ত বোধটা চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আমার মা এই জবার মারাত্মক ফ্যান, একটা এপিসোডও মিস করে না। তার সাথে রিপিট টেলিকাস্ট তো আছেই। উফ, কিভাবে যে মায়ের ব্রেন এই জিনিসটা সহ্য করে কে জানে। তবে আমার টেনশন হচ্ছে ভাইয়াদের নিয়ে। এখন অবধি এলো না কেন তারা? সেই কখন বড় আব্বু বড় মা আমার বাবা আর ভাইয়া বেরিয়েছে, কিন্তু এখন অবধি ফিরল না। কি করছে এতক্ষণ যাবত বাইরে? আমার ভাবনা শেষ হতে না হতেই দরজার কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। হ্যাঁ, ভাইয়ারাই এসেছে। দরজা খোলার সাথে সাথে ভাইয়া ভেতরে ঢুকে সোজা উপরে নিজের ঘরে চলে গেল। চোখে মুখে বেশ গাম্ভীর্যতা ফুটে উঠেছে। ভাইয়ার পিছু পিছু বাকি সবাই ভেতরে ঢুকল। বাবা বড় আব্বু বড় মা গিয়ে সোফায় বসতে আমি দৌড়ে রান্নাঘরে গেলাম ওদের জন্য পানি আনতে। পানির ট্রে টানিয়ে তাদের কাছে যেতেই যেতেই বড় মা কথাটা কানে এলো। যাক বাবা, এতদিনে টেনশন ফ্রি হলাম। ছেলেটার বিয়েটা একেবার ফাইনাল করেই এসেছি। কথাটা শুনতেই আমি থমকে গেলাম। মাথা কাজ করা বন্ধ করে দিল। কি বলছে কি বড় মা? তার মানে তারা ভাইয়ার জন্য মেয়ে দেখতে গিয়েছিল। ভাইয়া তাহলে বিয়ে করতে যাচ্ছে, তাও আবার অন্য কাউকে। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেন এক্ষুনি হাতে গ্লাসগুলো পড়ে যাবে। কি রে, পানি নিয়ে আয়, খুব পিপাসা পেয়েছে তো। বাবার কথায় আমার ধ্যান ভাঙল। হাতে থাকা ট্রে তাদের সামনে ধরতেই তারা পানির গ্লাস তুলে নিল। শুধু বড় মা ছাড়া। আমি পানির ট্রেটা টেবিলের ওপর রেখে সবার পেছনে এসে দাঁড়ালাম, যেন কারো নজর আমার ওপর না পড়ে। সবাই ভাইয়া হবু বউকে নিয়েই কথা বলছে। সে কত সুন্দর, সে কত স্মার্ট।
কিন্তু এসব শুনে যে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সেটা কারোর নজরে পড়ছে না। নিজেকে আর আটকাতে পারলাম না। সবার আড়াল হয়ে ওখান থেকে চলে এলাম। ভাইয়ার নামের সাথে জুড়ে দেওয়া অন্য মেয়ের নাম, এই জিনিসটা যেন আমার একদমই সহ্য হচ্ছে না। মনের মধ্যে আবার হাজারো অভিযোগ জমা হলো ভাইয়ার বিরুদ্ধে। তাই ছাদে চলে এলাম। আজ আবার এই আকাশকে আমার অভিযোগ শুনতে হবে। কেন কেন ভাইয়া আমার সাথে এমনটা করলো? ভাইয়া তো ওখানে ছিল, তাই না? তার সামনে সবাই তার বিয়ে ঠিক করলো, অথচ সে কিছুই বলল না। হয়তো ওই মেয়ে খুব বেশি সুন্দর, তাই তো আমার কথা বলেই গেছে। ও কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। আমি কি করে অন্যের সাথে ভাইয়াকে সহ্য করব? সামান্য নাম শুনতেই তো আমার বুক ফেটে যাচ্ছে। এখন কি করব আমি? কান্না ছাড়া যে আর কিছুই অবশেষে রইল না আমার। আপন মনে আকাশের দিকে তাকিয়ে কেঁদেই চলেছি। তখনই নিজের পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। মুহূর্তেই ওই হাত টেনে পিঠ তার বুকে ঠেকালো। বুঝতে বাকি রইল না এই হাতে মালিককে। রাগে মাথার রক্ত টগবগ করা শুরু করল। আর সহ্য হলো না। আমি ভাইয়ার দিকে ঘুরেই দুই হাতে তার বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বরঞ্চ ও আমাকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আমি তার বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি। ছাড়ো আমাকে, ছাড়ো আমায়। কেন এসেছো এখানে? কষ্ট দিয়ে সেটাতে মলম লাগাতে। সেটা তো আবার পুরনো দিনের অভ্যাস, এটা তোমার। কিন্তু এই ফর্মুলা কোনো কাজে আসবে না। তুমি খুব বাজে একটা লোক। যদি বিয়ে অন্য কাউকেই করার ছিল তাহলে কেন কেন আমার এত কাছে এসেছিলে? আমার শরীর কি তোমার কাছে সস্তার মনে হয়? শুধুমাত্র তোমার ছায়া আজ আমি তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। এত অপমান সহ্য করেও আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য ছটফট করেছি। এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। কেন এত আশকারা দিয়েছ আমায়? ভালো যদি নাই বাসবে তাহলে কেন ভালোবাসার মানেটা শেখালে আমায়? কেন এত কষ্ট দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার। ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছি আমি। দয়া করে আর কষ্ট দিতে এসো না। আর সহ্য করার ক্ষমতা নেই আমার। একনাগাড়ে কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লাম তার সামনে। এতে তার কি ভাবান্তর হলো বলতে পারবো না, কিন্তু হঠাৎই কানের কাছে কারো উষ্ণ শ্বাস অনুভব করলাম। ম্যাজিক দেখবি মিতু? ফিসফিস করে কথাটা বলেই ভাইয়া আমার দিকে তাকালো। আর আমি তার কথার মানে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার চোখের দিকে তাকালাম। এটা কি মজা করার সময় যে ও আমায় এখন ম্যাজিক দেখাতে চাইছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি যে ম্যাজিক দেখেই আমি সব কষ্ট ভুলে যাব? এসব ভাবনার মাঝেই আমি অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। ভালো করে খেয়াল করে দেখলাম ভাইয়া আমায় কোলে তুলে নিয়েছে। কি করতে চাইছে কি ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। চলবে।